বন্ধুরা, নিজেকে সৎভাবে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন। আপনি কি কখনো এমন কাউকে ক্ষমা করেছেন যিনি পরে একই ভুল পুনরাবৃত্তি করেছেন? আপনি কি কখনো ভেবেছেন, এবার আমি আপনাকে একটি শেষ সুযোগ দেব, যাতে সেই একই ব্যক্তি আপনাকে আবার একই জায়গায় আঘাত করতে না পারে? যদি তাই হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রায়শই আমরা যাকে ভালো বলে মনে করি তা ধীরে ধীরে আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় যে ক্ষমাই সর্বশ্রেষ্ঠ গুণ। বলা হয় যে ক্ষমা সম্পর্ক রক্ষা করে, মনে শান্তি আনে এবং একজন ব্যক্তিকে মহান করে তোলে। কিন্তু সত্য হল, ক্ষমা সবসময় আপনাকে মহান করে না, কখনো কখনো এটি আপনাকে দুর্বল করে। আচার্য চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন যে ক্ষমা কেবল তখনই দেওয়া উচিত যদি এটি সত্যিই মূল্যবান হয়, অন্যথায় ক্ষমা আপনার ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। চাণক্য নীতিতে ক্ষমাকে আবেগের বিষয় নয়, বুদ্ধির বিষয় হিসেবে বিবেচনা করা হয়। এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য আচার্য চাণক্য এবং তার শিষ্য চন্দ্রগুপ্ত একবার মগধের প্রাসাদে বসেছিলেন। চন্দ্রগুপ্ত গভীর দ্বিধায় ছিলেন। তার এক বন্ধু ছিল যে সময় এলে তাকে ছেড়ে চলে যায়। সে তার পিছনে বিশ্বাসঘাতকতা করে এবং তারপর পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে ক্ষমা চাইতে শুরু করে। চন্দ্রগুপ্তের হৃদয় করুণায় ভরে গেল। তিনি ভাবলেন, আমি যদি তাকে ক্ষমা করি তাহলে হয়তো সে বদলে যাবে। চন্দ্রগুপ্ত যখন তার গুরু চাণক্যকে এই কথা বললেন, তখন চাণক্যের কণ্ঠ গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, পুত্র, ক্ষমা করা ধর্ম, কিন্তু বিচক্ষণতা ছাড়াই ক্ষমা করা আত্মহত্যা। যে বারবার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে ক্ষমা করা মানে নিজেকে শাস্তি দেওয়া, তাকে নয়। এটা আগুনে ঘি ঢালার মতো। চন্দ্রগুপ্ত তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, তাহলে আমি কাকে ক্ষমা করব? তোমার কি উচিত নয়? চাণক্য হেসে উত্তর দিলেন, সবাই ক্ষমা পাওয়ার যোগ্য নয়। কিছু মানুষ ক্ষমাকে সংশোধন হিসেবে নয়, বরং সুযোগ হিসেবে দেখে। বারবার এই ধরনের মানুষকে ক্ষমা করা তোমার আত্মসম্মান, তোমার শান্তি এবং তোমার ভবিষ্যৎ নষ্ট করতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা চাণক্য নীতি অনুসারে 10 ধরনের মানুষ সম্পর্কে জানব, যাদের ক্ষমা করার অর্থ ধীরে ধীরে নিজেকে ধ্বংস করা। যদি তুমিও বারবার কোনো সম্পর্ক, বন্ধুত্ব বা ব্যক্তির দ্বারা ভেঙে পড়ে থাকো, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এই জ্ঞান তোমাকে সময়মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে পারে। প্রথমটি হলো এমন ব্যক্তি যে ইচ্ছাকৃতভাবে তোমার ক্ষতি করে। আচার্য চাণক্য দ্বিতীয় এবং সবচেয়ে বিপজ্জনক ধরনের ব্যক্তির বর্ণনা দিয়ে বলেছেন, পুত্র, সর্বদা এমন ব্যক্তির থেকে সাবধান থেকো যে ইচ্ছাকৃতভাবে তোমার ক্ষতি করে। এই ধরনের ব্যক্তি ভুল করে নয়, বরং সাবধানতার সাথে বিবেচনা করার পরে আক্রমণ করে। চাণক্যের মতে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে তার কখনো উন্নতি হয় না, কারণ তার সমস্যা পরিস্থিতি নয়, বরং তার চিন্তাভাবনা। সে তোমার সরলতা, শান্তভাব এবং সহনশীলতাকে দুর্বলতা ভেবে নেয় এবং প্রতিবার তাদের কাজে লাগানোর চেষ্টা করে। এই সত্যটি তুলে ধরার জন্য চাণক্য একটি গল্প বলেন। এক গ্রামে একজন অত্যন্ত দয়ালু এবং পরিশ্রমী কৃষক থাকতেন। তার এক প্রতিবেশী ছিল ঈর্ষা এবং ঘৃণায় ভরা। এই প্রতিবেশী ইচ্ছাকৃতভাবে কৃষকের ফসলের ক্ষতি করত। কখনো কখনো সে রাতে গাছপালা উপড়ে ফেলিত, কখনো কখনো সেচের নালা বন্ধ করে দিত। কৃষক প্রতিবার তাকে ক্ষমা করে দিত, এই আশায় যে হয়তো সে তার ভুল বুঝতে পারবে। কিন্তু চাণক্য বলেন যে ক্ষমা ঘৃণায় ভরা ব্যক্তিকে আরও নিষ্ঠুর করে তোলে। একদিন সেই একই প্রতিবেশী কৃষকের পুরো ফসলে আগুন লাগিয়ে দেয়। তার বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রমকে মুহূর্তের মধ্যে ছাই করে দেয়। চাণক্য ব্যাখ্যা করেন যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে সে সুযোগ খুঁজছে না, বরং লক্ষ্যের জন্য। আজকের সময় এই ধরনের লোকেরা সর্বত্র রয়েছে। একজন সহকর্মী যে ইচ্ছাকৃতভাবে আপনার ভাবমূর্তি নষ্ট করে, আপনাকে মিথ্যা বলে অথবা বসের কাছে আপনার সম্পর্কে খারাপ কথা বলে। একজন আত্মীয় যে আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে অন্যদের আপনার বিরুদ্ধে উস্কানি দেয়, অথবা একজন তথাকথিত বন্ধু যে হাসির আড়ালে আপনার পতনের ষড়যন্ত্র করে। ধরা পড়লে এই ধরনের লোকেরা নির্দোষিতার ভান করে, কিন্তু ভিতরে ভিতরে তারা ইতিমধ্যেই তাদের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করছে। আচার্য চাণক্য স্পষ্টভাবে সতর্ক করেছেন যে এই ধরনের মানুষকে বারবার ক্ষমা করা নিজের ধ্বংসের দরজা খুলে দেওয়ার মতো, কারণ প্রতিটি ক্ষমা তাদের কাছে ইঙ্গিত দেয় যে তুমি তাদের থামাতে পারবে না। চাণক্য নীতি বলে যে দয়া কেবল ততটুকুই সুন্দর যতটুকু তা তোমার আত্মসম্মান এবং আত্মরক্ষাকে লঙ্ঘন না করে।
যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তোমার ক্ষতি করে তার থেকে নিজেকে দূরে রাখা নিষ্ঠুরতা নয় বরং প্রজ্ঞা। মনে রাখবেন, যে ব্যক্তি তোমার ক্ষতিতে আনন্দ পায় সে কখনোই তোমার ক্ষমা পাওয়ার যোগ্য হতে পারে না। দ্বিতীয় ব্যক্তি হল বিশ্বাসঘাতক ব্যক্তি, যে বারবার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে। আচার্য চাণক্য আমাদের পরামর্শ দিয়েছেন যে প্রথম ব্যক্তির থেকে আমাদের সাবধান থাকা উচিত। চাণক্য গম্ভীর সুরে বলেন যে ব্যক্তি একবার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে সে পরিস্থিতির কারণে তা করতে পারে, কিন্তু যে ব্যক্তি বারবার তোমার বিশ্বাস ভাঙে সে কখনো বদলায় না। এমন ব্যক্তি তোমার ক্ষমাকে তোমার মহত্ব নয় বরং তোমার দুর্বলতা বলে মনে করে। সে বিশ্বাস করে যে তুমি তাকে প্রতিবার ক্ষমা করবে, তাই সে ভয় না পেয়ে একই ভুল পুনরাবৃত্তি করে। এই বিষয়টি স্পষ্ট করার জন্য চাণক্য একটি ঘটনা বর্ণনা করেছেন। মগধ রাজ্যে একবার একজন সাহসী সেনাপতি ছিলেন যিনি তার সহযোগীকে অন্ধভাবে বিশ্বাস করেছিলেন। যুদ্ধের আগে তিনি তার সম্পূর্ণ কৌশল সেই সহযোগীর সাথে ভাগ করে নিয়েছিলেন। যাই হোক, লোভের বশবর্তী হয়ে সেই সহযোগী শত্রুর কাছে কৌশলটি প্রকাশ করেছিলেন। সত্য প্রকাশ পেয়ে তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে সেনাপতি তাকে ক্ষমা করে দিয়েছিলেন, এই আশায় যে অনুতাপ তাকে সংশোধন করতে পারে। কিন্তু চাণক্য বলেন যে ক্ষমা এমন ব্যক্তিকে পরিবর্তন করে না যার আত্মা বিশ্বাসঘাতকতায় ভরা। পরের বার সেই একই সহযোগী আরও বড় বিশ্বাসঘাতকতা করে, যার ফলে মগধ সেনাবাহিনীর জন্য ব্যাপক ক্ষতি হয় এবং অনেক নিরীহ সৈন্য মারা যায়। চাণক্য ব্যাখ্যা করেন যে একজন বিশ্বাসঘাতক ব্যক্তি সর্বদা সুযোগের সন্ধানে থাকে। তারা তাদের স্বার্থপর স্বার্থের জন্য আপনার ভালো স্বভাব, আপনার আবেগ এবং আপনার উদারতাকে কাজে লাগায়। আজও এমন মানুষ সর্বত্র পাওয়া যায়। এমন একজন সহকর্মী যিনি বারবার আপনার ধারণা চুরি করে এগিয়ে যান। লাভের সময় তোমাকে পরিত্যাগ করে এমন একজন ব্যবসায়িক অংশীদার, অথবা এমন একজন ঘনিষ্ঠ বন্ধু যে তোমার ব্যক্তিগত গোপন কথা ফাঁস করে দেয়। ধরা পড়লে এই ধরনের লোকেরা আবেগপ্রবণভাবে কথা বলে এবং ক্ষমা চায়, কিন্তু সুযোগ পেলেই তারা আবার আক্রমণ করে। আচার্য চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে এই ধরনের লোকদের বারবার ক্ষমা করা আত্মহত্যার সমতুল্য। কারণ প্রতিবার ক্ষমা করে আপনি তাদের বার্তা পাঠান যে তারা আবার তোমাকে আঘাত করতে পারে এবং তুমি চুপ থাকবে। চাণক্য নীতি স্পষ্ট করে বলেছেন, বিশ্বাসঘাতককে একবার ক্ষমা করা দয়ালু হতে পারে, কিন্তু বারবার ক্ষমা করা বোকামি। অতএব যদি তুমি তোমার জীবনের শান্তি, সম্মান এবং সাফল্য চাও, তাহলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল এই ধরনের বিশ্বাসঘাতকদের থেকে নিজেকে দূরে রাখা। তৃতীয় ব্যক্তি অকৃতজ্ঞ। আচার্য চাণক্য তৃতীয় ধরনের ব্যক্তির বর্ণনা দিতে গিয়ে বলেছেন, পুত্র, সর্বদা সেই ব্যক্তির থেকে সাবধান থেকো যে তোমার দয়া ভুলে যায় এবং তোমার করা উপকারকে সম্মান করে না। চাণক্যের মতে, যে ব্যক্তি তোমার সাহায্যকে হালকাভাবে নেয় সে কখনোই তোমার ক্ষমার মূল্য বুঝতে পারে না। এই ধরনের ব্যক্তি যতক্ষণ প্রয়োজন ততক্ষণ সদয় কথা বলে, কিন্তু তাদের স্বার্থপর আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সাথে সাথে তারা কেবল আপনাকে ভুলেই যায় না, বরং মাঝে মাঝে আপনার বিরুদ্ধেও দাঁড়ায়। বারবার ক্ষমা করলে আপনার আত্মসম্মান এবং আত্মবিশ্বাস ধীরে ধীরে নষ্ট হয়। চাণক্য এই নীতিটি ব্যাখ্যা করার জন্য একটি গল্প বলেন। একটি নির্দিষ্ট শহরে একজন সৎ বণিক থাকতেন, যিনি তার পুরনো বন্ধুর ব্যবসায় ক্ষতি হলে তাকে একটি বড় ঋণ দিয়েছিলেন। বণিক কেবল টাকা পরিশোধই করেননি, বরং তার বন্ধুর অনেক ভুলও ক্ষমা করে দিয়েছিলেন, এই আশায় যে তার বন্ধু সুস্থ হয়ে উঠবে। সময় কেটে যায়, বন্ধুর ব্যবসা সমৃদ্ধি লাভ করে এবং সে সমৃদ্ধ হয়। কিন্তু যখন সেই একই বণিক কঠিন সময় পরে সাহায্যের আশা করে, তখন বন্ধু ঋণ পরিশোধ করতে অস্বীকৃতি জানায়, এমনকি সে তাকে প্রকাশ্যে অপমানও করে। চাণক্য বলেন যে একজন অকৃতজ্ঞ ব্যক্তি প্রথমে আপনার দয়াকে পদদলিত করে। আচার্য চাণক্য ব্যাখ্যা করেন যে অকৃতজ্ঞতা কেবল কৃতজ্ঞতা নয়, বরং একটি মানসিকতা। এই ধরনের মানুষ আজও সাধারণ। যে বন্ধু আপনার অর্থ, সংযোগ বা সম্পদ ব্যবহার করে এবং তারপর আপনি সফল হওয়ার পরে আপনাকে স্বীকৃতি দিতে অস্বীকার করে। যে আত্মীয় কঠিন সময় আপনার কাছে সাহায্যের জন্য আসে, কিন্তু পরে সে তোমাকে উপেক্ষা করে, অথবা তোমার সাহায্যে বেড়ে ওঠা কোনো সহকর্মী তোমাকে পিছনে ঠেলে দেয়। যখন এই ধরনের মানুষ ভুল করে এবং তুমি তাদের ক্ষমা করে দাও, তখন তারা তোমাকে দুর্বল মনে করে, মহান নয়। চাণক্যনীতি স্পষ্টভাবে বলে যে ব্যক্তি উপকারকে সম্মান করে না সে সম্পর্কে কেউ সম্মান করতে পারে না। এই ধরনের মানুষকে বারবার ক্ষমা করা তোমার আত্মসম্মানকে আক্রমণ করার মতো। দয়া এবং উদারতা কেবল ততটুকুই সুন্দর যতটুকু তারা তোমার মর্যাদা রক্ষা করে। মনে রাখবেন, যে তোমার সাহায্য ভুলে যায় সে ভবিষ্যতে তোমার সবচেয়ে বড় কষ্ট হতে পারে। এই কারণেই চাণক্যের মতে
অকৃতজ্ঞদের ক্ষমার চেয়ে দূরত্বের প্রয়োজন হয়। চতুর্থ ধরনের ব্যক্তি ঈর্ষান্বিত এবং ঈর্ষান্বিত। আচার্য চাণক্য চতুর্থ ধরনের ব্যক্তির বর্ণনা দিতে গিয়ে বলেন, পুত্র, তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত এমন কাউকে কখনো করুণা করো না। চাণক্যের মতে একজন ঈর্ষান্বিত ব্যক্তি বাইরে থেকে বন্ধুত্বপূর্ণ দেখায়, কিন্তু তার হৃদয় তোমার সাফল্যের বিরুদ্ধে বিষে ভরা থাকে। সে তোমার অগ্রগতি সহ্য করতে পারে না এবং তাই তোমাকে নিচে নামানোর জন্য সম্ভাব্য সকল উপায় চেষ্টা করে। যখন তুমি এমন ব্যক্তিকে ক্ষমা করো, তখন সে তোমার উদারতাকে মহত্ব হিসাবে নয়, বরং তোমার অসহায়ত্ব হিসাবে দেখে এবং আরও ক্ষতি করার সাহস করে। এই সত্যটি ব্যাখ্যা করার জন্য চাণক্য একটি গল্প বলেন। এক শহরে একজন প্রতিভাবান তরুণ কারিগর বাস করতেন, যার শিল্প বহুদূরে খ্যাতিমান ছিল। একজন সহকর্মী তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ছিলেন। তিনি তার শিল্পের অনুকরণ করেছিলেন এবং ধরা পড়লে কারিগর তাকে দয়া করে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু চাণক্য বলেন যে ক্ষমা দ্বারা ঈর্ষা শান্ত হয় না, বরং তা আরও বাড়িয়ে তোলে। কিছু সময় পরে একই ব্যক্তি কারিগরের কঠোর পরিশ্রমকে নিজের বলে দাবি করে তাকে অসম্মানিত করে, যার ফলে কারিগরের সামাজিক ও আর্থিক ক্ষতি হয়। আচার্য চাণক্য ব্যাখ্যা করেন যে ঈর্ষান্বিত ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল তারা আপনার সাফল্যে আনন্দ নয়, বরং ব্যথা অনুভব করে। আজও এমন মানুষ সর্বত্র বিদ্যমান। একজন সহকর্মী যে আপনার পদোন্নতির প্রতি ঈর্ষান্বিত হয়ে আপনার বিরুদ্ধে গুজব ছড়ায়। একজন বন্ধু যে আপনার সুখের সময় নীরব থাকে কিন্তু আপনার ব্যর্থতায় হাসে। অথবা একজন আত্মীয় যে আপনার অগ্রগতিকে ভাগ্যের বিষয় বলে উড়িয়ে দেয় এবং আপনার কঠোর পরিশ্রমকে ছোট করে। এই ধরনের লোকেরা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস এবং খ্যাতি উভয়কেই ক্ষুণ্ণ করে। চাণক্যনীতি স্পষ্টভাবে সতর্ক করে যে ঈর্ষান্বিত ব্যক্তিকে বারবার ক্ষমা করা আপনার নিজের অগ্রগতিকে থামিয়ে দেওয়ার সমতুল্য, কারণ তারা কখনো আপনার মঙ্গল কামনা করবে না। আপনার সাফল্য তাদের জন্য অনুপ্রেরণা নয়, বরং হুমকি। অতএব চাণক্য বলেছেন যে এই ধরনের লোকদের থেকে নিজেকে দূরে রাখা কঠোরতা নয়, বরং আত্মরক্ষা। মনে রাখবেন, যে কেউ আপনার আলোর প্রতি ঈর্ষান্বিত, সে কখনোই চাইবে না যে আপনি আলোতে থাকুন। পঞ্চম ব্যক্তি যিনি আপনার নীরবতাকে ভুল ব্যাখ্যা করেন। আচার্য চাণক্য নবম নীতি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে ব্যক্তি আপনার নীরবতাকে সম্মতি বলে ভুল করে তাকে কখনো ক্ষমা করা উচিত নয়। চাণক্যের মতে নীরবতা প্রায়শই জ্ঞান এবং সংযমের প্রতীক, তবে কিছু লোক এটিকে ভয় বা দুর্বলতা বলে ভুল করে। এই ধরনের লোকেরা আপনার শান্ত স্বভাবের সুযোগ নেয় এবং তাদের নিজস্ব স্বার্থপর সিদ্ধান্তগুলি আপনার উপর চাপিয়ে দেয়, ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য চাণক্য একটি গল্প বলেন। এক স্বদেশের যিনি প্রায়শই বিতর্ক এড়াতে সভায় চুপ থাকতেন, তবে কিছু লোক তার নীরবতাকে ভয় ভেবে ভুল করে এবং তার নামে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে। যখন তিনি সত্যটি বুঝতে পেরেছিলেন, তখন তার খ্যাতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চাণক্য বলেন যে আজও এমন কিছু লোক আছে যারা আপনার নীরবতাকে দুর্বলতা ভেবে ভুল করে, আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় এবং তারপর দাবি করে যে আপনি কখনো আপত্তি করেননি, তা থেকে পালিয়ে যায়। এই ধরনের লোকদের ক্ষমা করা আপনার আত্মসম্মানের উপর নিয়ন্ত্রণ দেওয়ার মতো। চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি আপনার মনকে সম্মান করে না, সে কখনো আপনার কথাকেও সম্মান করবে না। ষষ্ঠ ধরনের ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি মিথ্যা প্রতিশ্রুতি দেন। আচার্য চাণক্য ষষ্ঠ ধরনের ব্যক্তি সম্পর্কে স্পষ্টভাবে বলেছেন, পুত্র, সেই ব্যক্তি যে বারবার প্রতিশ্রুতি দেয় তাকে কখনো ক্ষমা করো না। সে সেগুলো ভেঙে দেয়। চাণক্যের মতে যে ব্যক্তি মিথ্যা প্রতিশ্রুতি দেয় সে কেবল আপনার সময়ই চুরি করে না, বরং আপনার বিশ্বাস, ধৈর্য এবং ভবিষ্যৎ নিয়েও খেলা করে। এমন ব্যক্তি আপনাকে আশার মায়ায় রাখে, যাতে আপনি তার কাছ থেকে আশা করতে থাকেন এবং সে দায়িত্ব না নিয়েই এগিয়ে যেতে থাকে। আপনি যখন এমন ব্যক্তিকে বারবার ক্ষমা করেন, তখন সে আপনার সহনশীলতাকে অসহায়ত্ব বলে ভুল করে এবং আরও বেশি অসাবধান হয়ে ওঠে। চাণক্য এই নীতিটি ব্যাখ্যা করার জন্য একটি উদাহরণ দেন। এক রাজ্যে একজন মন্ত্রী ছিলেন যিনি সর্বদা রাজাকে আশ্বস্ত করতেন যে তিনি সময় মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করবেন। রাজা তাকে বিশ্বাস করতেন এবং বারবার ক্ষমা করতেন। কিন্তু যখন সময় আসত, তখন একই মন্ত্রী অজুহাত দেখাতে শুরু করতেন। কখনো সম্পদের অভাবকে, কখনো পরিস্থিতিকে দায়ী করতেন। ফলস্বরূপ রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অসম্পূর্ণ থেকে যায়, পরিকল্পনা ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত পুরো রাজ্যকে এর জন্য চরম মূল্য দিতে হয়। চাণক্য বলেন, যার কথা সত্য নয় তার সেবা করাও রাষ্ট্রের জন্য বিষ হয়ে দাঁড়ায়।
আচার্য চাণক্য ব্যাখ্যা করেন যে আজকের যুগেও মিথ্যা প্রতিশ্রুতি দেয় এমন মানুষ প্রতিটি ক্ষেত্রেই পাওয়া যায়। এমন বন্ধু যে সব সময় বলে যে সে আছে কিন্তু প্রয়োজনে অদৃশ্য হয়ে যায়। এমন সহকর্মী যে কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেয় কিন্তু শেষ পর্যন্ত অন্যদের কাছে টাকা তুলে দেয়। অথবা এমন ব্যবসায়িক অংশীদার যে মিষ্টি কথা দিয়ে তোমার বিশ্বাস জয় করে কিন্তু সময় হলে পিছু হটে। এই ধরনের লোকেরা তোমাকে অপেক্ষায় রাখে, যার ফলে তুমি সুযোগ, সময় এবং শক্তি হারাতে পারো। চাণক্য নীতি স্পষ্টতই সতর্ক করে দেয় যে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তিকে বারবার ক্ষমা করা তোমার জীবনের দিক পরিবর্তন করার সমতুল্য। কারণ এই ধরনের লোকেরা কখনো উন্নতি করে না, তারা কেবল নতুন অজুহাত খুঁজে বের করতে শেখে। চাণক্য বলেন, যে ব্যক্তি তার কথার মর্যাদা রাখে না সে কখনো তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। অতএব মিষ্টি কথা দিয়ে নয়, তার কর্ম দ্বারা একজন ব্যক্তির বিচার করা বুদ্ধিমানের কাজ। পরিশেষে চাণক্যের বার্তা স্পষ্ট, যারা তাদের কথা রাখে তারাই কেবল ক্ষমার যোগ্য। বারবার প্রতিশ্রুতি ভঙ্গকারীকে ক্ষমা করা নয়, বরং সেগুলি থেকে নিজেকে দূরে রাখাই তোমার সময়, ভবিষ্যৎ এবং আত্মসম্মান রক্ষা করে। সপ্তম ব্যক্তি, যিনি তোমার সীমানাকে সম্মান করেন না। আচার্য চাণক্য সপ্তম এবং সবচেয়ে বিপজ্জনক ধরনের ব্যক্তির বর্ণনা দিয়ে বলেন, পুত্র, বারবার তোমার সীমানা লঙ্ঘনকারীকে কখনো ক্ষমা করো না। চাণক্যের মতে সীমানা হলো একজন ব্যক্তির আত্মার সুরক্ষামূলক ঢাল। যে ব্যক্তি তোমার সময়, তোমার অনুভূতি, তোমার সিদ্ধান্ত এবং না বলার অধিকারকে সম্মান করে না, সে ধীরে ধীরে তোমার শান্তি এবং আত্মসম্মান উভয়ই ধ্বংস করে। এই ধরনের লোকেরা প্রথমে ছোটখাটো অপরাধ করে, কিন্তু যখন তুমি বারবার তাদের ক্ষমা করো তখন তারা তোমার সহনশীলতাকে অসহায়ত্ব বলে ভুল করে। এই নীতিটি ব্যাখ্যা করার জন্য চাণক্য একটি রহস্যময় গল্প বলেন। একটি আশ্রমে একজন জ্ঞানী গুরু তার শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন। শিষ্যদের মধ্যে একজন অত্যন্ত প্রতিভাবান কিন্তু অশান্তও ছিলেন। গুরু তাকে বারবার তার সীমা বজায় রাখার জন্য সতর্ক করেছিলেন। তার ভুল ক্ষমা করা হয়েছিল এবং তাকে সেগুলি সংশোধন করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু শিষ্য তার গুরুর করুণা এবং সহনশীলতাকে দুর্বলতা ভেবে ভুল করেছিলেন। সময়ের সাথে সাথে তিনি তার গুরুর শিক্ষা উপেক্ষা করতে শুরু করেন, আশ্রমের মর্যাদা ভেঙে ফেলেন এবং শেষ পর্যন্ত সমাজে তার নিজের গুরুর সুনাম নষ্ট করেন। চাণক্য বলেন, যাকে সীমানা শেখানো হয় এবং এখনও তা ভঙ্গ করে সে কখনো সংস্কার করে না। আচার্য চাণক্য ব্যাখ্যা করেন যে আজকের দিনেও সকলের জীবনেই এমন মানুষ থাকে। কেউ কেউ আপনাকে না বলার পরেও কিছু করতে বাধ্য করে। কেউ কেউ যারা আপনার ব্যক্তিগত জীবনে অপ্রয়োজনীয়ভাবে হস্তক্ষেপ করে। কেউ কেউ যারা আপনার সময় এবং অনুভূতিকে হালকাভাবে নেয়। এই ধরনের মানুষরা প্রায়শই বলে, যথেষ্ট হয়েছে, তুমি কি খুব বেশি ভাবছ নাকি আমরা? তারা তোমার নিজের, কিন্তু সত্য হলো তারা ধীরে ধীরে তোমার আত্মসম্মানের সীমানা ছিন্ন করছে। চাণক্য নীতি স্পষ্টতই সতর্ক করে দেয় যে যে ব্যক্তি তোমার সীমানাকে সম্মান করে না সে তোমার চরিত্র, তোমার সিদ্ধান্ত, এমনকি তোমার অস্তিত্বকেও সম্মান করবে না। এই ধরনের মানুষকে বারবার ক্ষমা করা মানে নিজেকে দুর্বল করা। ক্ষমা করার অর্থ আত্মসম্মানকে বিসর্জন দেওয়া নয়। প্রকৃত জ্ঞান নিহিত আছে কোথায়। ব্যাখ্যা করা কাজ করে না, বরং দূরত্ব তৈরি করে। পরিশেষে আচার্য চাণক্যের সতর্কবাণী মনে রাখবেন, যে তোমার সীমানা অতিক্রম করবে, সুযোগ পেলে সে তোমার সীমানা অতিক্রম করবে। অতএব তোমার শান্তি, আত্মসম্মান এবং জীবন রক্ষার জন্য এই ধরনের লোকদের প্রতি কঠোর হওয়া নিষ্ঠুরতা নয়, বরং আত্মরক্ষা। চাণক্য এই ধরনের ব্যক্তিকে কঠোরভাবে একজন সুবিধাবাদী হিসাবে বর্ণনা করেন, যিনি কেবল তখনই আপনার কাছে আসেন যখন এটি তার নিজের সুবিধার জন্য হয়। পুত্র, এমন কাউকে কখনো ক্ষমা করবেন না যে কেবল তখনই আপনার কাছে আসে যখন এটি তার নিজের এবং তারপর তার উদ্দেশ্য পূরণ হওয়ার সাথে সাথেই আপনাকে ভুলে যায়। তিনি বলেন, চাণক্যের মতে একজন সুবিধাবাদী বাইরে থেকে বন্ধু বলে মনে হয়, কিন্তু গভীরভাবে সে কেবল লাভ এবং লাভ দেখে। তার বন্ধুত্ব পরিস্থিতির ওপর ভিত্তি করে, অনুভূতির ওপর নয়। যখন আপনার সম্পদ, ক্ষমতা, প্রভাব বা সাফল্য থাকে তখন সে আপনার চারপাশে ঘুরে বেড়ায়, কিন্তু যখনই সময় কঠিন হয় তখনই সে প্রথমে নিজেদের থেকে দূরে সরে যায়। এই ধরনের লোকদের বারবার ক্ষমা করা আপনার জীবনে মিথ্যা এবং ফাঁপা সম্পর্ককে শক্তিশালী করার মতো। চাণক্য এই সত্যটি ব্যাখ্যা করার জন্য একটি গল্প বলেন। একজন সাহসী যোদ্ধা ছিলেন যার অনেক সঙ্গী যুদ্ধের আগে তার প্রশংসা করেছিলেন। তারা তার বীরত্বের গান গেয়েছিলেন এবং তাকে তাদের প্রকৃত বন্ধু বলে অভিহিত করেছিলেন। যুদ্ধের সময় সেই যোদ্ধা বিজয় অর্জনের জন্য তার জীবন ঝুঁকির মুখে ফেলেছিলেন,
কিন্তু যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে এবং তার প্রভাব কমে যাওয়ার সাথে সাথে সেই একই বন্ধুরা ধীরে ধীরে তার থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে শুরু করে। কেউ কেউ তাকে স্বীকার করতেও অস্বীকৃতি জানায়। যোদ্ধা তাদের বেশ কয়েকবার ক্ষমা করে দিয়েছিলেন এই আশায় যে পরিস্থিতি বদলে যেতে পারে, কিন্তু প্রতিটি ক্ষমা চাওয়ার সাথে সাথে তারা আরও স্বার্থপর এবং নির্লজ্জ হয়ে ওঠে। চাণক্য বলেন যে একজন সুবিধাবাদীকে ক্ষমা করলে তাদের স্বভাব বদলায় না, বরং তাদের সাহস বৃদ্ধি পায়। আচার্য চাণক্য ব্যাখ্যা করেন যে আজকের সময়ে এই ধরনের সুবিধাবাদীদের সর্বত্র পাওয়া যায়। কেউ কেউ আপনার মর্যাদা, অর্থ বা সংযোগের কারণে আপনার সাথে থাকে। কেউ কেউ আপনার সাফল্যে অংশীদারিত্ব চায় এবং কেউ কেউ আপনার প্রভাব ব্যবহার করে তাদের কাজ সম্পন্ন করে। কিন্তু যখনই আপনার সময় খারাপ হয়, আপনার সহায়তার প্রয়োজন হয়, তখনই এই একই লোকেরা আপনার ফোনের উত্তর দেওয়া বন্ধ করে দেয়, অজুহাত দেখাতে শুরু করে অথবা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এই ধরনের লোকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল যে তারা আপনার কষ্টে আগ্রহী নয়, বরং কেবল আপনার লাভের জন্য আগ্রহী। চাণক্য নীতি স্পষ্টভাবে সতর্ক করে দেয় যে ব্যক্তি কেবল লাভের জন্য বন্ধু হয়, সে সংকটের সময় শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক। কারণ শত্রু সামনে থেকে আক্রমণ করে, কিন্তু সুবিধাবাদী আপনাকে পিছনে ফেলে যায়। বারবার এই ধরনের ব্যক্তিকে ক্ষমা করা নিজেকে প্রতারণা করছে। প্রকৃত জ্ঞান হল এই ধরনের মিথ্যা সম্পর্কগুলোকে আগে থেকেই চিনে পারা এবং সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। পরিশেষে চাণক্যের বার্তা খুবই স্পষ্ট। যে ব্যক্তি তোমার কঠিন সময়ে তোমাকে সমর্থন করে না, সে তোমার ভালো সময়েরও যোগ্য নয়। অতএব তোমার ক্ষমা, তোমার সময় এবং তোমার শক্তি কেবল তাদের জন্য সংরক্ষণ করো যাদের প্রতিটি পরিস্থিতিতে তোমার পাশে দাঁড়ানোর সাহস আছে। কারণ ভুল মানুষকে দেওয়া জায়গা সঠিক মানুষের জায়গা কমিয়ে দেয়। নবম নীতি হল সেই ব্যক্তির যে তোমার সংগ্রামকে উপহাস করে। আচার্য চাণক্য তার দশম এবং শেষ নীতিতে বলেছেন যে এমন কাউকে কখনো ক্ষমা করা উচিত নয় যে তোমার সংগ্রামকে ছোট করে দেখে এবং তোমার কষ্টকে উপহাস করে। চাণক্যের মতে এই ধরনের ব্যক্তি কেবল তোমার পরিস্থিতিকেই নয়, তোমার আত্মাকেও অপমান করে। তিনি এমন এক যুবকের গল্প বলেন যে বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করেছিল, কিন্তু তার চারপাশের লোকেরা তার ব্যর্থতাকে উপহাস করেছিল এবং তার স্বপ্নকে অসম্ভব বলে ঘোষণা করেছিল। পরে যখন সেই একই যুবক সফল হয়, তখন সেই একই লোকেরা তার সাফল্যে মালিকানা দাবি করতে শুরু করে। যখনই সেই যুবক তাদের ক্ষমা করে, তারা তার আত্মবিশ্বাসকে আরও ভেঙে ফেলার চেষ্টা করে। চাণক্য বলেন যে আজও চারপাশে এমন মানুষ আছে যারা তোমার কঠোর পরিশ্রমকে নাটক বলে। তারা তোমার সংগ্রামকে হালকাভাবে নেয় এবং তোমার কষ্ট বোঝার পরিবর্তে উপহাস করে। এই ধরনের লোকদের ক্ষমা করা তোমার আত্মবিশ্বাস এবং আত্মসম্মানের অপমান। চাণক্য নীতি স্পষ্টভাবে বলে যে কেউ তোমার সংগ্রামকে সম্মান করে না, সে তোমার সাফল্যের যোগ্য নয়। দশম ব্যক্তি, একজন নেতিবাচকতা ছড়ানো ব্যক্তি। চাণক্য বলেন, পুত্র, এমন কাউকে কখনো ক্ষমা করো না যে ক্রমাগত নেতিবাচকতা ছড়ায় এবং ধীরে ধীরে তোমার শক্তি নিঃশেষ করে দেয়। এই ধরনের মানুষ বাইরে থেকে সাধারণ দেখায়, কিন্তু ভেতরে ভেতরে তারা তোমার আত্মবিশ্বাস, উৎসাহ এবং স্বপ্নকে নষ্ট করে দেয়। চাণক্য চন্দ্রগুপ্তকে একটি গল্প বলেছিলেন। এক গ্রামে একজন লোক ছিল যে ক্রমাগত অভিযোগ করত। সে যে কাজই করুক না কেন, সে ত্রুটি খুঁজে পেত। একজন দয়ালু গ্রামবাসী বারবার তার ভুল ক্ষমা করত, তাকে সাহায্য করত এবং তাকে সমর্থন করত, কিন্তু ফলাফল হল অভিযোগকারীর নেতিবাচকতা ধীরে ধীরে তাকে দুঃখিত এবং বিষণ্ণ করে তুলত। তারপর চাণক্য বলেন, দেখো, একজন নেতিবাচক ব্যক্তি আগুনের মতো। যদি তুমি তার কাছ থেকে দূরে না থাকো, তাহলে সে তোমাকেও পুড়িয়ে ফেলবে। আজও এমন মানুষ আমাদের ঘিরে থাকে যারা তোমার কাজের দোষ খোঁজে, তোমার পরিবার সম্পর্কে তোমাকে তিরস্কার করে এবং তোমার স্বপ্নকে উপহাস করে। তাদের সঙ্গ তোমার প্রেরণাকে হত্যা করে এবং তোমার মানসিক শান্তি নষ্ট করে। চন্দ্রগুপ্ত গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এর মানে কি এই যে আমাদের কাউকে ক্ষমা করা উচিত নয়? চাণক্য হেসে বললেন, না পুত্র, ক্ষমা করা একটি মহান গুণ, কিন্তু বিচক্ষণতা ছাড়া ক্ষমা আত্মধ্বংসের দিকে নিয়ে যায়। চাণক্য নীতি বলে, ক্ষমা কেবল তাদেরই দাও যারা এর মূল্য বোঝে এবং নিজেদের উন্নতি করতে চায়। যারা তোমার দয়াকে দুর্বলতা ভেবে ভুল করে, তারা তোমার পতনের দিকে নিয়ে যেতে পারে। অবশেষে চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন, জীবন একটি যুদ্ধক্ষেত্র। এখানে তোমাকে তোমার সময়, শক্তি এবং আত্মসম্মান রক্ষা করতে হবে। ভুল মানুষকে বারবার ক্ষমা করলে তারা তোমার জীবনের আরও গভীর ক্ষতি করার সুযোগ পায়। অতএব তোমার ক্ষমাকে মূল্যবান মনে করো এবং তা কেবল যোগ্যদেরই দাও। তাই বন্ধুরা, আচার্য চাণক্য আমাদের শিক্ষা দেন যে ক্ষমা করা একটি মহান গুণ, কিন্তু বিচক্ষণতা ছাড়া ক্ষমা আত্মধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।
সঠিক ব্যক্তিকে ক্ষমা করা বুদ্ধিমানের কাজ, তবে ভুল ব্যক্তিকে বারবার ক্ষমা করা নিজের প্রতি অবিচার। অতএব তোমার জীবনের মানুষদের চেনো, তোমার সীমা নির্ধারণ করো, এবং যেখানে তোমার ক্ষমা সত্যিকার অর্থে মূল্যবান সেখানেই করো। যদি তুমি এই চাণক্য নীতিকে উপকারী বলে মনে করো, তাহলে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরও অন্তর্দৃষ্টিপূর্ণ এবং জীবন পরিবর্তনকারী নীতির জন্য বেল আইকনটি টিপো। নিচের মন্তব্যে আমাদের জানাও যে এই পাঠগুলির মধ্যে কোনটি তোমার কাছে সবচেয়ে বেশি প্রভাবশালী বলে মনে হয়েছে।